যে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, যে একটা যদি গোলীয় দর্পণ থাকে, সেখানে আলো যদি পড়ে সেখানে কিভাবে প্রতিফলন হয়, ঠিক আছে? তো সেটা জানার জন্য তাহলে ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে যে গোলীয় দর্পণ আমরা কাকে বলবো। তো আমরা এখানে একটা ইমেজ দেখবো। হুম। তো ধরো আমার কাছে কি আছে, একটা ফুটবলের মতো একটা শেপ আছে, ঠিক আছে? ধরো একটা ফুটবল আছে এইরকম। তো সেই ফুটবলের জায়গায় ভাবো এরকম গোল গোল একটা কাঁচের বল আছে, একটা কাঁচের বল আছে। সেই কাঁচের বলে আমি এরকম একটা পার্ট একটা কেটে নিলাম, এইদিকে বা এইদিকে বা অন্য কোনো দিকে। এই যে ছোট্ট পার্টটা আমরা পেলাম, এইটা, এটা কি হলো, না ওই কাঁচের বলে একটা ছোট্ট একটা অংশ, ঠিক আছে? এইবার এই অংশের কোনো একটা দিকে, ঠিক আছে, কোনো একটা দিকে আমরা কি করতে পারি, একটা সারফেসটাকে আমরা কি করতে পারি, মসৃণ করতে পারি কি দিয়ে, না ওই কি বলে, রিফ্লেক্টিং সারফেস তৈরি করার জন্য। যেটা আমরা আয়নার মধ্যে দেখি, ব্যাক সাইডে কি হয়, ব্যাক সাইডে পারদ বা রূপো এই ধরনের কিছু কিছু প্রলেপ দেওয়া থাকে। তার ফলে কি হয়, লাইটটা যাতে ওই কাঁচ ভেদ করে বেরিয়ে না গিয়ে রিফ্লেক্ট করতে পারে, ঠিক আছে? তো কি করি, না এটা যদি কাঁচ হয় তার এই দিকের সারফেস, মানে তল যেটা আছে এই দিকে, বা সেম উল্টো দিকে আমরা প্রলেপ দিতে পারি। তো আমরা যেদিকে প্রলেপ দেব তার উল্টো দিকটা হবে রিফ্লেক্টিং সারফেস। যেমন আমরা এই দিকে দিয়েছি, তাহলে এই দিকে যদি আলো পড়ে তাহলে কি হবে, এটা রিফ্লেক্ট করবে। তার মানে আলোটা আমি যদি, যেমন আমরা আয়নার ক্ষেত্রে দেখি, আয়নাতে যদি লাইট ফেলি, সেটা আর একটা পথ দিয়ে লাইটটা আসে, সেটা রিফ্লেকশনের যে রুলস আছে সেটা ফলো করে সেটা আমরা দেখব। এবং যদি আমরা উল্টো দিকটায়, যদি আমরা রিফ্লেক্টিং সারফেসের জন্য যদি আমি উল্টো দিকটায় যদি ওই বা পারদ বা রূপো দিয়ে যদি আমরা প্রলেপ দিতাম, তাহলে আলো এইভাবে পড়ে এইভাবে রিফ্লেক্ট করতো, ঠিক আছে? তো এই স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণে দু ধরনের হয়। কোন সারফেসটাকে আমরা এই মসৃণ করছি পারদ বা রূপো দিয়ে, তার উপরে ডিপেন্ড করে দু ধরনের মিরর হয়, ঠিক আছে? সেই দু ধরনের মিরর কি, না একটা মিরর যেটা ফার্স্ট, সেটা হচ্ছে, তাকে আমরা বলবো অবতল দর্পণ, বা সেটাকে কি বলবো আমরা, কনকেভ মিরর। আর একটা কি, দু নম্বর যেটা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, ঠিক আছে? এই দু ধরনের গোলীয় দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এবার কোনটাকে অবতল দর্পণ বলবো আর কোনটাকে উত্তল দর্পণ বলবো, এই দেখো এইখানে একটা, এই যে ছবিটা একটা এঁকেছিলাম আমরা, এটা মুছে দিই। তো এই ছবিতে দেখো এখানে কি আছে, এই পুরো যে স্ফেয়ার, এই যে গোলটা আছে, এই গোলের এইখানে দেখো, এইখান থেকে একটা পার্ট কাটা হয়েছে, এইখান থেকে একটা পার্ট কাটা হয়েছে, আর এই দিক থেকে একটা পার্ট কাটা হয়েছে। এই যে এ পি বি, এ পি বি, এটা একটা মিরর। আর উল্টো দিকেও, এদিকেও এপি বি আছে, এ পি বি, এটাও একটা মিরর, যেটাকে কি বলছি আমরা, গোলীয় দর্পণ। এইবার এর মধ্যে কোনটা কনকেভ আর কোনটা কনভেক্স, না যদি রিফ্লেক্টিং সারফেসটা, ঠিক আছে, রিফ্লেক্টিং সারফেসটা যদি ভেতরের দিকে হয়, ঠিক আছে, এইভাবে যদি আমরা মিররটা ধরি, তার প্রতিফলক তল, প্রতিফলক তল যেখান থেকে আলোটা রিফ্লেক্ট করবে, সেই তলটা যদি ভেতরের দিকে হয়, তাকে বলি আমরা কনকেভ মিরর। তার মানে আলোটা যদি এইভাবে পড়ে যদি রিফ্লেক্ট করতে থাকে, তাকে আমরা কি বলবো, কনকেভ মিরর বা অবতল দর্পণ।
ঠিক আছে? যেমন ধরো এই দিকটার ক্ষেত্রে, এই দিকটার ক্ষেত্রে কি, না ব্যাক সাইডে দেখো কালো লাইনটা দেওয়া আছে। ঠিক আছে? তার মানে এখানে যেটা করছে, রিপ্রেজেন্ট করছে যে এই সারফেসটা হচ্ছে কি আমার, এই সারফেসটা কি, না এই সারফেসটাতে দেখো প্রলেপ দেওয়া আছে। ঠিক আছে? এই সারফেসটাতে প্রলেপ দেওয়া আছে, তার মানে আলোটা এইভাবে এসে এরকম একটা সারফেস থেকে রিফ্লেক্ট হবে। তার জন্য কি, এটাকে বলছি আমরা কনভেক্স মিরর। এটার কি, না বাইরের সারফেস থেকে, যে বাঁকটা আছে তার বাইরের অংশ থেকে আলোটা রিফ্লেক্ট করছে, এটাকে বলছি কনভেক্স। কনকেভের ক্ষেত্রে কি, না প্রলেপটা বাইরের দিকে দেওয়া আছে এইভাবে, আর আলোটার রিফ্লেক্টিং সারফেস, এই দেখো লেখা আছে এখানে, এই যে কালো অংশটা, এটা রিফ্লেক্টিং সারফেসটা কোথায় আছে, ভেতরের দিকে। এই জন্য এটাকে কি বলছি, না অবতল দর্পণ বা কনকেভ মিরর। এইটা জাস্ট মনে রাখার জন্য একটা, জাস্ট আমি জানি না এটা প্রপার ওয়ে অর নট, দ্যাট কেভ মানে কি, কেভ মানে আমরা জানি গুহা হয়। ঠিক আছে? গুহা হলো, তো ভেতরের দিকে থাকে। তো সেই অনুযায়ী এই দিকটা দেখো ফাঁকা অংশ, এইভাবে এইটাকে যদি আমরা সেইভাবে মনে করি, তাহলে কোনো একটাকে যদি মনে রাখি, কেভ, কেভ মানে গুহা, তো ভেতরের দিকটা যেটা হবে সেই অংশটাকে, গুহার যেমন ভেতরের একটা দিক থাকে, তো সেই জন্য আমরা কি বলবো, না কনকেভ মিরর বা এই ভেতরের সারফেসটা অবতল দর্পণ মনে রাখার জন্য। তাহলে একটা মনে রাখলে বাকিটা কনভেক্স হবে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে যার রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তলটা বাইরের দিকে আছে তাকে বলবো আমরা কনভেক্স, আর যার ভেতরের দিকে আছে তাকে বলবো আমরা কনকেভ। আচ্ছা, এটাও গেল দুটো জিনিস। ফার্স্ট যেটা আমরা জানলাম যে অবতল দর্পণ উত্তল দর্পণ, অবতল মানে কনকেভ আর উত্তল মানে কনভেক্স। নেক্সট কি, না নেক্সট হচ্ছে যে আমাকে, এবার আমি এই মিরারের কিছু জিওমেট্রি দেখব। কি জিওমেট্রি দেখবো, না একটা যদি, ফার্স্ট আমরা আচ্ছা ধরো আহ অবতল দর্পণের ক্ষেত্রে দেখবো, দুটোর ক্ষেত্রে একই হবে মোস্টলি। তাহলে কি, এটা আমার দর্পণের নাম দিই M1, M2, যার ব্যাক সাইডটাতে কি হচ্ছে, পারদ দেওয়া আছে। তার মানে রিফ্লেক্টিং সারফেস কোনটা, ভেতরের দিকে। এইটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলন তল। ঠিক আছে? তাহলে এটা আমার মিরার, এটা আমার একটা কনকেভ মিরার একটা আছে। এর কি কি দেখবো, না ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মেরু। মেরু বা পোল। মেরু বা পোল কোনটা হবে, না দেখো এখানে যেমন ফার্স্ট এই যে মিররটা ছিল এইখানে, আচ্ছা এই লেখাগুলো মুছে দিই। এই যে গোল যে ফুটবল ধরো বা কাঁচের যে বলটা যেটা ছিল, সে যে বল, এবার কাঁচের বলটার তো একটা তো সেন্টার তো থাকবে। ঠিক আছে? এই সেন্টার একটা আছে, সেরকম যে অংশটা আমরা কেটেছি, যে অংশটা আমরা কেটে নিয়েছি, এই ছোট্ট পার্টটা, এই অংশটা শুধু, এই অংশটার একটা মাঝের একটা বিন্দু থাকবে। এটা যদি পুরোটা যদি একটা লেন্থ হয়, এর একটা মাঝের একটা বিন্দু থাকবে, যেমন ধরছি এইখানের বিন্দুটা থাকবে, সেটা হচ্ছে মাঝের বিন্দু। এই যে গোলীয় দর্পণ যেটাকে আমরা কেটে নিয়েছি, সেই গোলীয় দর্পণের যে মাঝের যে বিন্দুটা, সেই মাঝের বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা কি বলবো, না মেরু।
মেরু বা পোল। এই মাঝের যে অংশটা সেটাকে বলবো আমরা মেরু বা পোল। তারপরে বিতে কি আসবে 2 নম্বরে? সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বা এটাকে ইংরেজিতে বলে সেন্টার অফ কার্ভেচার। তাহলে বক্রতা কেন্দ্র কি? না, বক্রতা কেন্দ্র বলছে এইটা যেই গোলকের অংশ ছিল, এটা এইভাবে গোল ছিল, যদিও এটা গোল হয়নি, তো বাট এটা যেভাবে গোল ছিল, আচ্ছা গোল যদি এবার দেখো, এই যে আমি সার্কেলটা নিয়েছি, এটাকে যদি একটা স্ফেয়ার ধরি, তো ওই গোলকের এই অংশটা আমরা কেটে নিয়েছি, এই M1 M2 অংশটা আমরা কেটে নিচ্ছি, যেটা লাল দাগটা দিয়ে দেখালাম। এবার মেরুটা কি বললাম, যে অংশটা কেটেছি, এই যে M1 M2, এই যে ছোট্ট অংশটা, তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা হচ্ছে পোল। এরপরে যেটা ছিল আমাদের সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলবো? না, আমরা এই যে যেই গোলক থেকে আমরা এটা কেটেছি, যেই গোলক থেকে এই মিররটাকে আমরা কেটেছি, সেই গোলকের তো একটা সেন্টার থাকবে বা কেন্দ্র। এটা হচ্ছে কি, এই গোলকটার কেন্দ্র। এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাই কি হবে, না এই দর্পণের সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এটাই কি হবে, না এটাই হবে বক্রতা কেন্দ্র। তার মানে এটাই কি, না বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রের ক্ষেত্রে কি বলে, না কোনো দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে যেই গোলকটা থেকে এই যে আমরা এই লাইট ব্লু কালারের যে গোলকটা নিয়েছি, সেখান থেকেই আমরা কেটেছিলাম মিররটা, তো তার সেন্টার যেখানে ছিল, সেই সেন্টারটাই কি হবে, ওই মিররটারও সেন্টার। ঠিক আছে, বা কেন্দ্র। এটাকে বলি আমরা সেন্টার অফ কার্ভেচার। এরপরে কি আসবে, না এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি, না যেভাবে বক্রতা কেন্দ্রটা কি ছিল, না যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকেই কি বলবো আমরা, বক্রতা কেন্দ্র। এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধটাও সিমিলারলি, যে যেই গোলক থেকে আমরা এই দর্পণটাকে কেটেছি, সেই গোলকের ব্যাসার্ধটাই কি হবে, না রেডিয়াস অফ কার্ভেচার। ব্যাসার্ধ আমরা কি জানি, না সেন্টার থেকে স্ফেয়ার বা সার্কেলের, মানে গোলের যে কোনো একটা দিকে যদি আমরা তার যদি পরিধি পর্যন্ত যদি একটা লাইন টানি, সেটাকে বলবো আমরা কি, না ব্যাসার্ধ। তাহলে সেন্টার থেকে আমরা যে কোনো দিকে যদি লাইন টানি, এই দিকে বা এই দিকে, এই দুটো লাইন কি হবে, সমান হবে, এটাই কে কি বলি আমরা, ব্যাসার্ধ। তাহলে মিররের ক্ষেত্রে এটা কি হবে, এটাই হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধ।
এটা হবে বক্রতা ব্যাসার্ধ এই মিররের ক্ষেত্রে। এবং বোথ সাইড, এটা কনকেভ কনভেক্স দুটোর জন্য সিমিলার। বক্রতা ব্যাসার্ধ, তাহলে বক্রতা ব্যাসার্ধ কি বলবো, সেম একই রকম আমাদের কি হবে, আমাদের সংজ্ঞা হবে, সেটা হচ্ছে যে যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ ব্যাসার্ধকে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা হচ্ছে মেরু, বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা কেন্দ্র। প্রধান অক্ষ। এরপরে আসছে কি, না প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলবো, না তাহলে আমরা সেন্টার অফ কার্ভেচার পেলাম, পোল পেলাম, বক্রতা ব্যাসার্ধ পেলাম। এবার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে যে এই যে পোল বা মেরু যেটা আছে, এই মেরু বা পোল, আর এই যে সেন্টার যেটা আছে বক্রতা কেন্দ্র, এই দুটো বিন্দুকে যোগ করে যে সরল রেখাটা আমরা পাবো, ঠিক আছে, এই দুটোকে যোগ করে যে আমরা সরল রেখা পাবো, সেটাকে কি বলবো আমরা, না ওই গোলীয় দর্পণের প্রধান অক্ষ। তার মানে আমরা যদি এটা স্ট্রেট লাইন ড্র করি এইভাবে, তাহলে এইটাকে কি বলবো আমরা, প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা, পোল আর সেন্টার বক্রতা কেন্দ্র, এই দুটোকে যোগ করে যে লাইনটা আমরা পেলাম, যে পাবো, তাকে বলবো আমরা কি, না প্রধান অক্ষ। তারপরে কি আসছে, কি এখানে কি আসবে, না এখানে যেটা পাবো আমরা রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার। রৈখিক উন্মেষ আমরা কাকে বলবো, না এখানে আমরা M1 M2 ছিল, এই যে M1 M2 যে আমরা থেকে কেটেছিলাম, এখন যদি আমি হাতে যদি ড্র করি নর্মাল, এইটা আমার M1, এটা M2, তাহলে এটা সেন্টার, এটা পোল, এটা বক্রতা ব্যাসার্ধ, দুদিকে সেম হবে। এটা এইটা আমার মিররটা,
এইবার লিনিয়ার অ্যাপারচার কাকে বলছে? না ওই মিররের যে ওই গোলীয় দর্পণে যে দুটো প্রান্ত বিন্দু আছে, ঠিক আছে, প্রান্ত বিন্দু, এই M1 আর M2, এই দুটোকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করি, এটা তো বাঁক আছে, যদি স্ট্রেট লাইন দিয়ে একটা ড্র করি, এই লাইনটা যদি ধরো, এইটা, এই যে লাইনটা দিয়ে ড্র করলাম, যোগ করলাম আমরা, এইটাকে কি বলবো আমরা? এটাকেই বলবো আমরা ওই গোলীয় দর্পণের কি, রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার। এটাকে বলবো আমরা রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার। আচ্ছা, এখানে যদি নামগুলো দিই, এটা পিচ পোল ছিল, পি, এটা সেন্টার অফ কার্ভেচার, এটার নাম দিলাম আমি সি, রৈখিক উন্মেষ হলো। এবার রৈখিক উন্মেষের সাথে সাথে এখানে আর একটা জিনিস থাকে, সেটাকে বলে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ কি? এই যে M1 C, আর এখানে যদি ধরি, এখানে যে বিন্দুটা প্রধান অক্ষের সাথে যেটা ছেদ করেছে, এটা যদি ধরো ডি, ঠিক আছে, এই যে কোণটা তৈরি হলো, এদিকে দুটো দিকে সেম কোণ তৈরি হবে, থিটা, আর এদিকেও থিটা, এই যে কোণ তৈরি হলো, ঠিক আছে, যে যে প্রান্ত বিন্দু, বক্রতা কেন্দ্র, এই দুটো, এই দুটোর যদি আমরা একটা কোণ তৈরি করে যদি কানেক্ট করি, এই যে থিটা কোণটা হলো, এই কোণটাকে কি বলবো আমরা? না কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, এটাকে বলে অ্যাঙ্গুলার অ্যাপারচার, এটাকে বলে অ্যাঙ্গুলার অ্যাপারচার, যে কোণটা তৈরি করে। এইবার এইখানে আমাদের জিনিস যেটা ধরে নিতে হবে, যেটা ফার্স্ট থেকে এখন থেকে আমরা বলছি, এবং এইটাকে আমরা সবসময় ইউজ করব, যে আমরা যে গোলীয় দর্পণগুলো নেব, তার কি হবে না, তার উন্মেষ, এই যে রৈখিক উন্মেষ, যেটা রৈখিক উন্মেষ কতটা হতে হবে, না রৈখিক উন্মেষ, রৈখিক উন্মেষ বক্রতা ব্যাসার্ধ থেকে আহ, না, খুব ক্ষুদ্র হতে হবে, কি না রৈখিক উন্মেষ, এই যে লাইনটা M1 M2, M1D M2, এই যে লাইনটা আমরা টেনেছি রৈখিক উন্মেষ, সেই রৈখিক উন্মেষটা কি করতে হবে, এই যে বক্রতা ব্যাসার্ধ, এই যে লাইনটা ব্যাসার্ধ, এর থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তার মানে বক্রতা ব্যাসার্ধটা খুব বড় হবে, রৈখিক উন্মেষটা ছোট হবে। এবং সেই ছোটটা কিভাবে বুঝবো কতটা ছোট হবে, না এই M1D বা M1, যে লম্বা লাইনটা M1 M2, এটাকে এতটাই ছোট হবে, ছোট হতে হবে, যাতে কি হয়, এই থিটা, এই যে কোণটা তৈরি হবে, সেই কোণটা কি হবে না 10 ডিগ্রি অপেক্ষা কম, যাতে কি হয় না থিটার ভ্যালুটা কি হয়, না লেস ইকুয়ালস টু 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি হবে, না কেন বলছে, না এই ধরো এই লাইনটা আছে, এইটা আমার সেন্টার, তাহলে এইখানে যে কোণটা তৈরি করছে, আমি যদি এই বিন্দুতে না নিয়ে এইখানে যদি নিতাম, তাহলে কি হতো, তাহলে এটা এখানে গিয়ে জয়েন্ট হতো, তাহলে কি হতো, থিটার ভ্যালুটা, কোণটা কি হতো, কমে যেত। তার মানে আমাকে এই যে গোলীয় দর্পণটা যেটা যখন কাটবো, এমন ছোট করে কাটতে হবে, যাতে কি হয়, না সেন্টার থেকে ওই প্রান্ত বিন্দু যোগ করলে যে কোণটা উৎপন্ন হবে, সেটাকে 10 ডিগ্রির কম হতে হবে, ঠিক আছে। সেটা এখানে আমরা কি করব, না যখনই কোনো ক্যালকুলেশন করব, সেখানে আমরা ধরেই নেব কি, না যার রৈখিক উন্মেষটা বক্রতা ব্যাসার্ধ থেকে ছোট, এটা থ্রু আউট দ্য অল ক্যালকুলেশনে আমরা, এটা আমাদের থাকবে, এবং এটা পরে আমরা দেখতে পাবো। তাহলে আমরা কি কি জিনিস তাহলে করলাম, জাস্ট একটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি কি মিরার হয়,
অবতল, আর দুই হচ্ছে উত্তল। কনকেভ, কনভেক্স, দুটো। তারপরে জিওমেট্রিতে কি দেখলাম? একটা হচ্ছে মেরু আর পোল, দুই বক্রতা কেন্দ্র আর সেন্টার অফ কার্ভেচার, তিন বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার, চার প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, পাঁচ রৈখিক উন্মেষ আর লিনিয়ার অ্যাপারচার, ছয় কৌণিক উন্মেষ আর অ্যাঙ্গুলার অ্যাপারচার। এই কয়েকটা জিনিস আমরা আজকে শিখলাম। আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন থেকে আমরা এবার কি করব, এই কয়েকটা জিনিস এগুলো আমাদের কাজে লাগবে পরের দিন থেকে। এইগুলোকে ইউজ করে আমরা এরপরে যদি লাইট পড়ে সেটা কিভাবে কোন বিন্দু দিয়ে যাবে, কিভাবে কানেক্ট হবে, সেগুলো আমরা নেক্সট দিন দেখবো। জি। শিবপুর এসএসপিএস এর অ্যাটেন্ডেন্স আমরা পেয়েছি। চকদীপা হাই স্কুল আপনাদের বা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন একটু চ্যাট বক্স।